ওকে, আমি কি ডিরেকশনাল ডেরিভেটিভটা দেখিয়েছিলাম গতদিন? আচ্ছা, আবার ডিরেকশনাল ডেরিভেটিভ শুরু করি। তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। গল্পটা খুব সহজ এবং খুব ইউজফুল গল্প, আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে the definition of directional derivative is derivative along the direction এটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভের গল্প। তাহলে এই যে ডেরিভেটিভ অ্যালং দ্য ডিরেকশন, এটার বাংলা কি হতে পারে? ডেরিভেটিভ অ্যালং দ্য ডিরেকশন হচ্ছে তোমাদের ডেরিভেটিভ মানে হচ্ছে বাংলায় পরিবর্তনের হার অ্যালং দ্য ডিরেকশন। ওকে, তাহলে পরিবর্তনের হার অ্যালং দ্য ডিরেকশন কি জিনিস আমরা একটু দেখি। সে তুমি পাহাড়ে উঠলে, তো পাহাড়ে উঠে তুমি এই জায়গায় দাঁড়ালে। এখন পাহাড়ের অনেক সময় দেখা যায় যে যেখানে তুমি দাঁড়িয়ে আছো তার ঠিক একটু আগে বাড়ালে হয়তো তুমি সমুদ্রে পড়ে যাবে। এরকম পাহাড় আছে না, শেষ মাথায় সমুদ্র? জি স্যার। ওকে, তাহলে ধরে নাও এই ডিরেকশনটা, যে ডিরেকশনে তোমাকে যেতে বারণ করছে সেটা ওয়াই ডিরেকশন। আবার হয়তো দেখা যাবে যে পাহাড়ের এইদিকে উঠলে তুমি হয়তো উঠতে পারবে না, এদিকে হয়তো আরো উঁচু একটা পাহাড়। ওকে, তো ধরে নাও এই ডিরেকশনটা ধরে নাও এক্স ডিরেকশন। তাহলে আমরা তো পাহাড়ের উপরে যেই জায়গাতে দাঁড়িয়ে থাকবো সেই ছোট জায়গাটা আসলে একটু সমতল ভূমি, না হলে কি আর দাঁড়াতে পারবো? যেখানে দাঁড়িয়ে থাকতে পারবো সেই জায়গাটা তো মোটামুটি একটা সমতল ভূমি হয়, তাই না? তাহলে সেই সমতল ভূমিটা আসলে দুইটা ডিরেকশন থাকে, একটা এক্স একটা ওয়াই। এখন তোমাকে যদি আমি বলি যে তুমি এক্স ডিরেকশন বরাবর যাও, এবং পাহাড় ফাংশনটাকে যদি আমি বলি ফাংশন অফ জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। ওকে, তার মানে জেডটা কি ইন্ডিকেট করছে? জেডটা ইন্ডিকেট করছে তোমার মাথার ডিরেকশন, হাইট। ওকে, তাহলে এটা হচ্ছে জেড ডিরেকশন। তো তুমি তো জেড ডিরেকশন বরাবর একটু লাফ দিতে পারবে কিন্তু যেতে পারবে না। আর এক্স ডিরেকশন বরাবর তুমি যেতে পারবে না, কেন? কারণ এদিকে খাড়া আর একটা পাহাড়, বা এই পাহাড়টাই উঁচুতে দিকে। আর ওয়াই ডিরেকশন যাবে না কেন? কারণ এদিকে তোমার সমুদ্র। ওকে, এখন তাহলে আমি যদি বলি যে এই যে এক্স ডিরেকশন, এই এক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর কি ধরি আমরা? আই। আর ওয়াই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর কি ধরি? জে। এখন আমি যদি বলি যে এক্স ডিরেকশন বরাবর পাহাড়টা স্লোপ কত, তখন তুমি বলবে যে এক্স ডিরেকশন বরাবর পাহাড়টা স্লোপ মেজার করতে পারবো যদি আমরা এক্স ডিরেকশন বরাবর ডেরিভেটিভ নির্ণয় করি। তাহলে এক্স ডিরেকশন বরাবর ডেরিভেটিভ, যেটাকে আমরা বলি ডেল এফ বাই ডেল এক্স। ওকে, এখন যদি আমি এই বিন্দুটা দিয়ে দিই সে এক্স নট ওয়াই নট, তাহলে এই বিন্দুতে আমি এক্স নট ওয়াই নট এই পয়েন্টটা বসালে আমি কিন্তু এক্স ডিরেকশন বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর পাহাড়ের স্লোপ পাবো। সে এটা যেহেতু খাড়া উপরের দিকে, সে ধরে নিলাম 100। ওকে, আর আমি যদি বলি যে ওয়াই ডিরেকশন বরাবর তুমি যাও, তাহলে বলবে তাহলে স্যার ওয়াই ডিরেকশন বরাবর স্লোপটা দরকার, তাহলে আমরা সেটাকে ডেল এফ বাই ডেল ওয়াই এট দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট বের করলাম।
তাহলে মনে করো এটা যেহেতু সমুদ্র, মনে করো এটা -100, তাহলে স্লোপ যদি +100 হয় তাহলে এটা খারাপ। আর এই স্লোপ যদি -100 হয় তাহলে এটা সরাসরি ঢাল। ওকে, তাহলে এই দুই ডিরেকশন বরাবর তুমি কি পাহাড়ে না পাহাড়ে এদিকে এক ডিরেকশন বরাবর উঠতে পারবে, না সমুদ্রের দিকে যাবে? কোনো দিকেই তুমি যাবে না, কিন্তু তোমাকে পাহাড় থেকে নামতে হবে। ওকে, তখন তুমি কি বলবে যে আমাকে একটা অল্টারনেট ডিরেকশন খুঁজে নিতে হবে। তাহলে অল্টারনেট ডিরেকশন আমরা খুঁজবো কিভাবে? যে আমরা যদি বলি যে অল্টারনেট ডিরেকশন, আমি তোমাকে একটা ডিরেকশন দিয়ে দিলাম। মনে করো অল্টারনেট ডিরেকশনটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, মনে করো এ ভেক্টর। ওকে, তা আমি দিয়ে দিলাম এটা হচ্ছে i + j + k। ওকে, আমি একটা আরবিটারি একটা ডিরেকশন দিয়ে দিলাম। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা এক্স ডিরেকশন বরাবর তো তুমি যেতে পারছো না, কারণ স্লোপটা অনেক বেশি। আর ওয়াই ডিরেকশন বরাবরও তুমি যেতে পারছো না, স্লোপটা অনেক কম। কিন্তু তোমাকে পাহাড় থেকে নামতে হবে। তাহলে পাহাড় থেকে নামার একটা সুইটেবল ডিরেকশন তুমি খুঁজবে। ধরে নাও সেই সুইটেবল ডিরেকশনটা, এই সুইটেবল ডিরেকশনটা হচ্ছে এ ভেক্টর। ওকে, তাহলে এই যে এ ভেক্টর আদার দেন এক্স এবং ওয়াই, সেই জিনিসটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি কি বলবে যে আচ্ছা আমাকে তাহলে এ বরাবর ইউনিট ভেক্টর দেন এবং এটা। তাহলে আমি এখন এ বরাবর ইউনিট ভেক্টর এবং এফ এর ডেরিভেটিভ এটা আমার দরকার। তার মানে এই ডিরেকশনে আমাদের স্লোপ দরকার। এখন এই ডিরেকশনের স্লোপ বের করতে হলে আমাকে এ কে ইউনিট ভেক্টরে প্রকাশ করতে হবে, কিন্তু আমার যে এ দেয়া আছে সেটার ম্যাগনিটিউড কত আমি দেখি। সেটার ম্যাগনিটিউড হচ্ছে √3, তাই না? এই ভেক্টরের ম্যাগনিটিউড √3 হবে না? জি স্যার। ওকে, তাহলে একে যদি আমি একে যদি আমি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দেই, এ ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমি ইউনিট ভেক্টর পেয়ে গেলাম। বললাম যে তার সাথে তুমি গ্রেডিয়েন্ট অফ এ ডট প্রোডাক্ট নিয়ে নাও। ডট প্রোডাক্ট নিলে আমরা কি পাবো, যে আমি এ বরাবর স্লোপ পাবো। তো এখন ধরে নিচ্ছি তাহলে আমার এ বরাবর স্লোপ কত হবে, এটা এটাকে লিখলাম, তাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিলাম, ডট নিব আমি গ্রেডিয়েন্ট অফ এফ। এখন গ্রেডিয়েন্ট অফ এফ আমি বের করব। গ্রেডিয়েন্ট অফ এফ বের করার রাস্তা হচ্ছে ∂f/∂x i প্লাস ∂f/∂y j প্লাস ∂f/∂z k। ওকে, এই দুটো ডট প্রোডাক্ট নিয়ে আমি ক্যালকুলেশন করলে এবং সেখানে যদি আমি আবার এই x0 y0 পয়েন্টটা বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি একটা কনস্ট্যান্ট পাবো। সেই কনস্ট্যান্টটা মনে করো আসলো 0.01। তো 0.01 যদি স্লোপ হয়, সেই রাস্তা দিয়ে তুমি হাঁটতে পারবে না। মনে করো -0.01 আসলো, একটু ঢাল আসলো, তাহলে সেই রাস্তা দিয়ে তুমি হাঁটতে পারবে না। এই স্লোপটা কি খুব বেশি, লাইক 100 অথবা -100? তুমি যে ফ্লোরে হাঁটো, তোমার রুমের যে ফ্লোরে বসা, সেই ফ্লোরের স্লোপ কত জানো? তুমি যে রুমে বসে আছো সেই ফ্লোরটা XY প্লেন না? ফ্লোরের স্লোপ হচ্ছে 0। আর তোমার রুমে ভার্টিক্যাল ওয়াল আছে না চারিদিকে? ভার্টিক্যাল ওয়াল, ভার্টিক্যাল ওয়ালের ডিরেকশনের স্লোপ কত জানো? ইনফিনিটি। কারণ ফ্লোরের সাথে ফ্লোরের অ্যাঙ্গেল কত, 0 না? তো tan 0 কত? 0। আর ফ্লোরের সাথে ওয়ালের অ্যাঙ্গেল কত বলো তো? স্যার 90 ডিগ্রি। tan 90 কত? ইনফিনিটি। ইনফিনিটি। এখন তুমি আমাকে বলো, ইনফিনিটি স্লোপ হলে তুমি সেই ওয়াল দিয়ে হাঁটতে পারবে না? সুতরাং স্লোপ বেশি হলে তুমি হাঁটতে পারবে না।
আবার তুমি যদি ছাদ থেকে নামতে চাও ওয়াল দিয়ে, তাহলে স্লোপ হবে মাইনাস ইনফিনিটি, সেটাও কঠিন। প্লাস ইনফিনিটিও কঠিন, মাইনাস ইনফিনিটিও কঠিন। সুতরাং ক্যালকুলাসে আমরা ফাংশনের স্লোপ বের করি কি দিয়ে? ডেরিভেটিভ দিয়ে না? এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিতে স্লোপ বের করার উপায়, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি। কিন্তু ক্যালকুলাসের স্লোপ বের করার উপায় কি? আমরা যখন ক্যালকুলাসে শিখে আসছি, তো y ইকুয়ালস টু এক্স স্কয়ার একটা ফাংশন। এখন যদি আমি বলি যে এই ফাংশনের এই পয়েন্টে 1 পয়েন্টের স্লোপ কত, তখন তুমি কি বের করো? dy বাই dx বের করো সমান 2x। তাহলে আমি যদি এখানে 1 বসিয়ে দেই, তাহলে যদি বলি এটা 2, এই 2টা কি আসলে? তাহলে এই পয়েন্টে ট্যানজেন্ট লাইনের স্লোপ না? জি স্যার। ওকে, তাহলে ডেরিভেটিভ দিয়ে আমরা স্লোপ বের করতে পারি, কিন্তু সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ক্যালকুলাসে আমরা শিখে আসছি। কিন্তু বাস্তবতা কি ওয়ান ডাইমেনশনাল ফাংশন না 3 ডাইমেনশনাল ফাংশন? স্যার 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন। সুতরাং তোমাকে 3 ডাইমেনশনাল ফাংশনের স্লোপ বের করতে হবে। ওকে, এবং তুমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ছাদের স্লোপ একটু মেজার করবে না? ছাদ ঢালাই দিতে গেলে ছাদের স্লোপটা দরকার না? জি স্যার। হ্যাঁ, তো সুতরাং এই স্লোপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন তাহলে দেখো যে আদার দেন এক্স এবং ওয়াই ডিরেকশন, আমি যদি অন্য কোনো ডিরেকশনের স্লোপ বের করতে চাই, তাহলে আমার ফর্মুলা কোনটা হলো? এটা, এটাই হচ্ছে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ। এটা লিখে রাখো, এই যে বক্স করে দিলাম, এটা তুমি লিখে ফেলো। জি স্যার লিখেছি। ওকে, এখন আমরা দেখি যে আমরা এই একটা প্রবলেম দেখি যে আমরা আসলে ম্যাথ কিভাবে করব। পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, আমরা এখন দেখি এই প্রবলেমটা আমাদের এক্সাম্পল 1, ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ ফর দ্য ফাংশন। এই ফাংশনটা এখানে দেওয়া আছে f of xyz। ফাংশনটা আমাদের দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এই ফাংশনের কোন পয়েন্টে? পয়েন্টটা হচ্ছে আমার 2, 1, 3। কোন ডিরেকশনে? অ্যালং দ্য ডিরেকশন হচ্ছে আমার 1, 0, -2। তাহলে এই ফাংশন এই পয়েন্টে আমি এই ডিরেকশনে ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে আমার ফর্মুলা হচ্ছে আমার এটা, দিস ইজ দ্য ফর্মুলা ফর ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে আমি কি করব? তা আমি প্রথমে দেখি এই যে ফাংশনটা দিলাম তোমাকে আমি, এই ফাংশন যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে ফাংশনটার যে সারফেসটা দিচ্ছে সেই সারফেসটার নাম আমি জানতে পারি। তো ফাংশনের নাম আমরা কি দিয়ে প্রকাশ করি? ইকুয়েশন। ইকুয়েশন মনে আছে যে ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশন ক্যালকুলাস। আর ফাংশনকে যখন আমি গ্রাফে আঁকি, তখন আমি কি করি? তার নাম দেই। নামটা কিভাবে দেই? ইকুয়েশন। আমি মনে করো একটা কনস্ট্যান্ট দিলাম 1। এখন তুমি কি আমাকে বলতে পারবে এই ইকুয়েশনটা যেই জিওমেট্রিকে রিপ্রেজেন্ট করছে, যেই জিওমেট্রিকে রিপ্রেজেন্ট করছে, সেই জিওমেট্রিটা তুমি চিনো কিনা? সেই জিওমেট্রিটা চিনো তুমি? সিভিল ইঞ্জিনিয়ার চিনতে হবে কিন্তু জিওমেট্রি। আমি তোমাকে 3টা অপশন দিই। একটা হচ্ছে টেবিল টেনিস বল, একটা হচ্ছে ডিম, আর আরেকটা হচ্ছে তোমার মোড়া। ওকে, মোড়া। এখন বলো এটা কোনটার সাথে কোনটা হবে? টেবিল টেনিস বল। পাইট দিব।
এটা কি গোলাকার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, ডিম। এটা হচ্ছে এটা হচ্ছে ডিম। ডিমের ম্যাথমেটিক্যাল নাম কি বলতো? ইলিপসয়েড 3D তে। ডিম কি 2D? ইলিপস হচ্ছে 2D। আর 2D কে ঘোরালে আমি কি পাবো? ডিম পাবো না? ইলিপস হচ্ছে, যদি আমি এইটার জেড এক্সিসটাকে 0 করে দেই তাহলে হবে ইলিপস। আর জেড এক্সিস থাকলে কি ইলিপস কি হবে? ডিম হয়ে যাবে। বুঝতে পারছো? হুম। ইলিপসয়েড। ডিমের ম্যাথমেটিক্যাল নাম কি? ইলিপসয়েড। মনে থাকবে? এখন এটার উপরে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 1 0 -2। আর এই পয়েন্টে উপরে আমি একটা লাঠি বসিয়ে দিলাম। লাঠিটার ডিরেকশন হচ্ছে আমার এ ভেক্টর। এখন এই ডিরেকশনে যে লাঠিটা দিলাম, এই ডিরেকশনে এই সারফেসের স্লোপ কত আমি দেখতে চাচ্ছি। স্লোপ লাঠির সাথে ডিমের যে কন্টাক্ট পয়েন্টের স্লোপটা কত সেটা আমি দেখতে চাচ্ছি। তো লাঠিটা তো এদিকেও দিতে পারি, আর এটা মনে করো এক্স অ্যাক্সিস। তাহলে এই লাঠি আর এর মধ্যে স্লোপটা কত সেটা আমি দেখতে চাচ্ছি এই সারফেসে। তাহলে আমি কি করব? আমি এই ডিরেকশনাল ডেরিভেটিভ বের করব। তাহলে আমার কি কি দরকার? আমার ইউনিট ভেক্টর দরকার। তাহলে ইউনিট ভেক্টর বের করব আমি কি দিয়ে? যে কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমি দেখি, আমি এখানে ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিই। তাহলে আমার ভেক্টরটা কত দেখো তো? i প্লাস 0j -2k। আমি ভেক্টর ফর্মে লিখলাম। ঠিক আছে? এটা ভেক্টর। ভেক্টরকে এইভাবেও লেখা যায়, এইভাবে লেখা যায়। ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ কত হবে বলো, একবারে বলে ফেলো। স্যার √5। √5। ভেরি গুড। তাহলে আমি √5। তারপরে আমার দরকার গ্রেডিয়েন্ট অফ এফ। গ্রেডিয়েন্ট অফ এফ এর ফর্মুলা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স আই প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই জে প্লাস ডেল এফ বাই ডেল জেড কে। ওকে। এখন আমি একে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। কত হবে বলো? 4x। 4x i আর 6y j প্লাস 2z k। তাহলে এটা তো হচ্ছে যে কোনো পয়েন্টের জন্য গ্রেডিয়েন্ট অফ এফ। এখন আমি চাচ্ছি এর ইয়াটা চাচ্ছি আমি কোন কোন পয়েন্টে? 2 1 3। তাহলে x এর মান 2, y এর মান 1, z এর মান 3 বসিয়ে দিই। তাহলে আমি পাচ্ছি 8i প্লাস 6j প্লাস 6k। তাহলে আমি পেয়ে গেলাম এই পয়েন্টে এই পারপেন্ডিকুলার ভেক্টর। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ এট দিস পয়েন্ট। ওকে। তাহলে এটার সাথে এটার ডট প্রোডাক্ট এখন নিতে চাচ্ছি। তাহলে আমি এখন এখানে বসিয়ে দিই। তাহলে আমি পাচ্ছি i প্লাস 0j -2k ডিভাইডেড বাই √5 ডট আমি পাচ্ছি 8i প্লাস 6j প্লাস 6k। এখন আমি এই দুইটার যদি ডট প্রোডাক্ট নেই তাহলে আমি কি পাই দেখো। ডট প্রোডাক্ট নিয়ে ফেলো তো, কত আসে আনসার বলো তো? কত আসে বলো? দ্যাট ইজ ইকুয়াল টু, আমার কত আসে? দ্যাট ইজ ইকুয়াল টু 8 - 12 ডিভাইডেড বাই √5। দ্যাট ইজ ইকুয়ালস টু -4/√5, তাই না? জি স্যার। এই নাম্বারটা কি বলছে জানো? ডিমের এই পয়েন্টটাতে স্লোপটা কি? নেগেটিভ। এবং স্যার স্লোপ কত? নেগেটিভ মানে কি স্যার? হ্যাঁ, মানে স্যার নেগেটিভ হচ্ছে সিঁড়ি দিয়ে নামা, আর পজিটিভ হচ্ছে সিঁড়ি দিয়ে উঠা। দুইটা স্লোপ কি একরকম? তুমি যখন সিঁড়ি দিয়ে উঠো, যে এই সিঁড়িটার স্লোপ
আর সিঁড়ি দিয়ে যখন নামো সিঁড়িটার স্লোপ কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? নামাটার স্লোপ, সিঁড়ির উপর থেকে নিচে নামা, এটা কি ডিক্রিজিং স্লোপ না ইনক্রিজিং স্লোপ? উপর থেকে নিচে নামা ডিক্রিজিং। তুমি কি দিয়ে বুঝবে ডিক্রিজিং? কি দিয়ে বুঝবে এই নেগেটিভ সাইড? মাইনাস দিয়ে। আর ইনক্রিজিং বুঝবে বুঝবে কি দিয়ে? প্লাস দিয়ে। মনে থাকবে? ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ দেখলাম এবং ডিরেকশনাল ডেরিভেটিভের প্রবলেম আমরা করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব ডাইভারজেন্স এবং কার্ল, দুইটা জিনিস। আমরা ডাইভারজেন্স এবং কার্ল এই দুইটা জিনিসকে এখন দেখবো। আমরা গ্রেডিয়েন্ট এবং ডিরেকশনাল ডেরিভেটিভ দেখলাম, আমরা দেখব ডাইভারজেন্স এবং কার্ল। তো ডাইভারজেন্স কোথায় ব্যবহার করা হয়? ডাইভারজেন্স ব্যবহার করা হয় ভেক্টর ফাংশনের উপরে, কার্লও ব্যবহার করা হয় ভেক্টর ফাংশনের উপরে। কিভাবে ব্যবহার করা হয়? অপারেটর ডট এফ, আর কার্ল হচ্ছে আমার অপারেটর ক্রস এফ। কারণ ভেক্টর ক্যালকুলাসে গুণ আছে কয় ধরনের? ডট এবং ক্রস দুই ধরনের, তাই না? আর অপারেটরটা আমার কি? অপারেটরটা হচ্ছে আমার ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এটা হচ্ছে আমার অপারেটর। এটা কি অপারেটর? স্কেলার অপারেটর না ভেক্টর অপারেটর বলো তো? এখানে আই জে কে আছে না? স্যার ভেক্টর। ভেক্টর অপারেটর। এবং একে আমরা বলবো ডেল। ওকে, একে আমরা বলি ডেল। ওকে, অথবা অনেক জায়গায় বলে নেবলা। নেবলা নেবলা আসলে এই দুজনের মধ্যে এইটা আর একটা অপারেটর আছে তোমার এটা। ওকে, এইটা হচ্ছে তোমার, এটাকে বোধহয় বলা হয় ডেল, আর এটাকে আমরা বলি নেবলা। যাই হোক, এইটা ভেক্টর, কিন্তু এইটাতে বোঝায় স্মল স্মল ডিফারেন্স ডিফারেন্স, আর এটাতে বোঝায় ভেক্টর অপারেটর। ওকে, এটা হচ্ছে আমার ভেক্টর ভেক্টর অপারেটর। ওকে, এখন এই ভেক্টর অপারেটরের ব্যবহার দেখবো। আর নেবলার ব্যবহার কিন্তু তুমি দেখে আসছো, যেমন তুমি যখন এফ ড্যাশ এক্স ক্যালকুলাসে পড়ে আসছো, তুমি এরকম দেখে আসছো না যে ডেল এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এরকম দেখে আসছো না? জি স্যার। হ্যাঁ, তুমি দেখো এটার ব্যবহারটা, তুমি দেখো যে এখানে তোমার এইটা আমরা ব্যবহার করি। এই ডেল এক্সটা কি? ছোট দূরত্ব, মানে ফাংশনের দুইটা দূরত্ব, এই ছোট দূরত্বটাকে আমরা বলি ডেল এক্স। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর ছোট দূরত্বকে বলি আমরা, স্মল ডিফারেন্সকে বলি ডেল এক্স। আর এটাকে বলি আমরা ভেক্টর অপারেটর। ঠিক আছে, ওটা ছিল ক্যালকুলাসে। যাই হোক, আমরা এখন দেখব যে এটা দুইটাকে ডেল বলা অসুবিধা নেই, খালি প্রয়োগের সময় ব্যবহারের সময় মাথাটা ঠিক রাখলেই হবে। এখন আমরা শিখে ফেললাম যে ডাইভারজেন্স ব্যাখ্যা করব আমরা ভেক্টর অপারেটর আর ভেক্টর ফাংশনের মধ্যে ডট প্রোডাক্ট থাকলে ডাইভারজেন্স, আর ভেক্টর অপারেটর আর ভেক্টর ফাংশনের মধ্যে ক্রস থাকলে আমরা কি বলবো? কার্ল। ওকে, এখন আমাকে বলো ডাইভারজেন্সের বাংলা কি বলো? ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া বা যাওয়া। কনভার্জেন্সের বাংলা কি? একত্র হওয়া, এক বিন্দুতে চলে আসা, এটা হচ্ছে কনভার্জেন্স, তাই না? আর ডাইভারজেন্স হচ্ছে অপোজিট টু কনভার্জেন্স।
যেমন তুমি দেখো র্যাঙ্কস ভবনের সামনে একটা ফোয়ারা দেখতে পাও না তুমি? ওকে, তো ফোয়ারা থেকে পানি কি ছড়িয়ে পড়ে না? জি স্যার। ওকে, এই ছড়িয়ে পড়াটা এখন যদি আমি তোমাকে বলি যে প্রতি মুহূর্তে কি পরিমাণ পানি ছড়িয়ে পড়ছে, যে প্রতি মুহূর্তে কি পরিমাণ পানি ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা ইংলিশে বলবো ফ্লাক্স অফ ফ্লুইড, মানে পানি প্রতি মুহূর্তে কি পরিমাণ পানি ছড়িয়ে পড়ছে, ফ্লাক্স অফ দ্য ফ্লুইড। ওকে, এটা হচ্ছে ডাইভারজেন্স। এখন যদি আমি এই ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কিন্তু তোমাকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ছড়িয়ে পড়াটা ক্যালকুলেশন করতে হবে। এখন তুমি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু খাল দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে সেটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে, করতে হবে না? জি স্যার, করতে হবে। ওকে, সুতরাং সেই ক্ষেত্রে তুমি ডাইভারজেন্সের প্রয়োগ দেখতে পাবে। আর কার্লের বাংলা কি বলতে পারবে কেউ? কার্লের বাংলা কি? স্যার পেঁচানো। পেঁচানো। একটা এক্সাম্পল দাও তো কার্লের। তোমাদের কারো আছে কার্লি হেয়ার? স্যার আছে। ওকে, তাহলে পেঁচানো চুলকে তুমি যদি ক্যালকুলেট করতে চাও যে তোমার চুল পেঁচানো ভাব আছে কিনা, তুমি কি দিয়ে ক্যালকুলেশন করবে? কার্ল দিয়ে। ঠিক আছে, কারণ তোমার চুল হয়তো এখন স্ট্রেট, কিন্তু তার মধ্যে পেঁচানো ভাবটা আছে কিনা, কোনো ফোর্স কাজ করছে কিনা ইন্টারনালি, যার ফলে এটা আরো 10 বছর পর পেঁচিয়ে যেতে পারে। সেটা এই ভাবটা তোমার যদি চুলের মধ্যে যদি ইন্টারনাল একটা ফোর্স কাজ করে, শক্তি কাজ করে, তাহলে হয়তো সে পেঁচিয়ে যেতে পারে কিছু বছর পরে। সেই পেঁচানো ভাবটা আছে কিনা আমি ক্যালকুলেট করব কি দিয়ে? এই কার্ল দিয়ে। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে আমরা ফোয়ারার পানি ডাইভার্স করে কিনা সেটা দেখবো। আর এটা করে এখন কিভাবে দেখবো? দেখবো আমরা ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনটা কিভাবে? তা এখন দেখো তুমি, আমি যদি তোমাকে একটা ভেক্টর ফাংশন দেই, মনে করো ভেক্টর ফাংশন f is a function of x y z, 3 dimensional, that is equals to, মনে করো আমি দিলাম f1 x y z I plus f2 x y z j plus f3 x y z k দিলাম। এখন এই যে ভেক্টর ফাংশন, এই ফোয়ারার পানির জন্য এই ভেক্টর ফাংশনকে আমি বলতে পারি ভেলোসিটি অফ দ্য ফ্লুইড, ইউ ভি ডাব্লিউ। আমরা কিন্তু ফ্লুইডে ভেলোসিটি অফ দ্য ফ্লুইডকে আমরা কি বলি? ভি ইকুয়ালস টু ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে, এভাবে বলি না আমরা? এক্স ডিরেকশনে ভেলোসিটি ইউ, ওয়াই ডিরেকশনে ভেলোসিটি ভি, আর জেড ডিরেকশনে ভেলোসিটি ডাব্লিউ, এভাবে বলি না? ফ্লুইড ডাইনামিক্সে, ফ্লুইড মেকানিক্স আছে না তোমাদের? এই ফ্লুইড পড়ো না? ফ্লুইড কোর্সটা নাওনি? নাই? জি স্যার। ওকে, তাহলে আমরা ভেলোসিটিকে কিভাবে ইন্ডিকেট করি? ভি ইকুয়ালস টু ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে। এভাবে আমরা f1 f2 না দিয়ে আমরা v1 v2 ও দিই অনেক সময়, v1 v2 v3। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? ডেল f1 বাই ডেল এক্স প্লাস ডেল f2 বাই ডেল ওয়াই প্লাস ডেল f3 বাই ডেল জেড। আর কার্লের জন্য আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ডিটারমিনেন্ট অফ আই জে কে, দেন ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই এন্ড ডেল বাই ডেল জেড। আর এখানে আমরা লিখবো f1 f2 f3। ঠিক আছে, তাহলে আমরা কার্ল এবং ইয়েকে আমরা ক্যালকুলেশন করতে পারি এভাবে। ওকে,
এখন একটা জিনিস ডাইভারজেন্সের ক্ষেত্রে মনে রাখবে, এইটা কিন্তু ডাইভারজেন্সের ডেফিনেশন, কিন্তু এটা মানে কিন্তু আবার এটা না, এফ ডট ডেল না, যদিও ডট প্রোডাক্ট কমিউটেটিভ। এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ এফ এর ডেফিনেশন, কিন্তু এফ ডট ডেল আমরা তো জানি যে ডট প্রোডাক্ট কমিউটেটিভ, জানি না আমরা ডট প্রোডাক্ট কমিউটেটিভ, এ ডট বি সমান বি ডট এ আমরা জানি, জি স্যার। কিন্তু ইট ইজ নট দ্য কেস ফর ডাইভারজেন্স। এটা হচ্ছে আমার ডাইভারজেন্সের ডেফিনেশন, কিন্তু এফ ডট ডেল এটা হয়তো আসবে একটা কিছু, কিন্তু এটা কিন্তু ডাইভারজেন্স অফ এফ না, মাথায় রাখবে। ওকে, তাহলে আমরা ডাইভারজেন্স এবং কার্লের ব্যাখ্যা আমরা শিখে গেলাম যে আমরা কিভাবে বের করতে পারি। তা এখন আমরা একটা দুইটা প্রবলেম এখান থেকে করি। ওকে, তাহলে আমরা দেখি যে এখান থেকে আমরা কি করতে পারি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21টা দেখো। কোশ্চেন নাম্বার 21 বলছে, এবং দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডাইভারজেন্স। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডাইভারজেন্স, কোশ্চেন নাম্বার 21। এবং এটা অনেক সময় পরীক্ষাতে দেই যে গিভ দ্য ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডাইভারজেন্স। কোশ্চেনটা কি দেই? গিভ দ্য physical interpretation of divergence। দিলে তোমাকে এই কোশ্চেন নাম্বার 21 এর সলিউশনটা হচ্ছে তোমার করতে হবে, এবং এটা কিন্তু এক্সাম্পল বইতে করে দেওয়া আছে জিনিসটা। কি বলছে একটু দেখি। A fluid moves so that its velocity at any point is v, capital V। তাহলে ক্যাপিটাল ভিটা হচ্ছে আমার UI প্লাস VJ প্লাস WK, fluid velocity যে কোনো পয়েন্টে। So that the loss of fluid per unit volume per unit time in a small parallelopipe having center at this point and edges parallel to the coordinate axis having magnitude del x, del y, del z is given by approximately divergence of V। এই যে কোশ্চেনটা, এটার বাংলা হচ্ছে তোমার বাংলাটা হচ্ছে যে তুমি ছোট একটা বক্স, রেক্টেঙ্গুলার শেপ বক্স পানিতে ডুবিয়ে দিলে। ছোট একটা রেক্টেঙ্গুলার শেপ বক্স, এই যে বক্সটা রেক্টেঙ্গেল শেপ বক্স পানিতে ডুবিয়ে দিলে, এই বক্সের কয়টা সারফেস বলো তো? কয়টা তল? 6টা। তো এখন এটা যদি এক্স ডিরেকশন হয়, তাহলে এক্স ডিরেকশন বরাবর 2টা তল, ওয়াই ডিরেকশন বরাবর 2টা তল, আর জেড ডিরেকশন বরাবর 2টা তল। এখন এইখানে মনে করে একটা কর্নার পয়েন্ট নিলাম, যে পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি মানে হচ্ছে ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লুকে। তাহলে এই ইউ পার্টটা কাজ করবে কোন ডিরেকশন? এই 2টা তল বরাবর এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি হবে ইউ, ওয়াই ডিরেকশন বরাবর ভেলোসিটি হবে ভি, এবং জেড ডিরেকশন বরাবর ভেলোসিটি হবে ডাব্লু। ওকে, তাহলে বলা হচ্ছে কি যে find the loss of fluid per unit volume per unit time। তাহলে তোমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে the loss of fluid per
ইউনিট ভলিউম পার ইউনিট টাইম কত হবে। তো এটা ক্যালকুলেশন করতে গিয়ে তোমার ক্যালকুলেশনটা তোমার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটার ক্যালকুলেশনটা তোমার পরীক্ষাতে দেখাতে হবে। ক্যালকুলেশন করতে গিয়ে তুমি কি করবে, আসলে তুমি করবে কি, এই 6টা তলের মধ্যে আসলে 3 জোড়া প্যারালাল তল আছে, 3 জোড়া, এক্স ডিরেকশনে 1 জোড়া, ওয়াই ডিরেকশনে 1 জোড়া, জেড ডিরেকশনে 1 জোড়া। এই বক্সটা কিন্তু তুমি এখনই খালি চোখে দেখতে পারো। তোমার রুমটা সমুদ্র মানে বায়ু সমুদ্রের ভিতরে পৃথিবীর মধ্যে একটা ছোট বক্স না? পৃথিবীর রেসপেক্টে তোমার রুমটা কি একটা ছোট বক্স না? জি স্যার। এখন তুমি জানতে চাচ্ছ যে তোমার রুমের ভিতরে কি পরিমাণ বাতাস লস হচ্ছে পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম। তাহলে সেই লসটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? তুমি এদিক দিয়ে দেখবে যে কি পরিমাণ বাতাস ঢুকছে, এদিক দিয়ে দেখবে কি পরিমাণ বাতাস বের হয়ে যাচ্ছে। যদি ঢুকে 10 ইউনিট আর বের হয় যদি 9 ইউনিট, তাহলে 1 ইউনিট ভিতরে লস হয়ে গেল না অ্যালং ওয়াই ডিরেকশন? জি স্যার। যদি এক্স ডিরেকশনে ঢুকে 10 ইউনিট আর ওয়াই এক্স ডিরেকশন বরাবর বের হয় 9 ইউনিট বা 8 ইউনিট, তাহলে 2 ইউনিট এক্স বরাবর লস হয়ে গেল। যদি ফ্লোর দিয়ে ঢুকে তোমার নিচে থেকে 12 ইউনিট আর বের হয় তোমার 6 ইউনিট বা 14 ইউনিট, তাহলে এখানে গেইন হলো আসলে 2 ইউনিট। তাহলে লস গেইন হিসাব করে তাহলে তুমি হিসাব করতে পারো আসলে যে পরিমাণ বাতাস ঢুকলো সেই পরিমাণ বাতাস হয়তো বের হলো না। যদি না বের হয় তাহলে রুমের ভিতরে কিছু বাতাস হারিয়ে গেল না, লস হয়ে গেল না? জি স্যার। ওকে, সেটা তোমাকে বের করতে হবে। এবং সেটা বের করতে গিয়ে ওরা বলছে যে সেটা হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ ভি, এবং সেটা হবে আমার ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড। এখন যদি তুমি দেখো লস গেইন ক্যালকুলেট করে যদি তুমি দেখো যে টোটাল যোগফল হচ্ছে 0, যে তিনটা, এটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর গেইন অর লস, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর গেইন অর লস, এটা হচ্ছে জেড ডিরেকশন বরাবর গেইন অর লস। তিনটা ডিরেকশন বরাবর গেইন এবং লস যোগ বিয়োগ করে যদি দেখো যে এদিকে তোমার লস হচ্ছে এক্স ডিরেকশন বরাবর, সাপোজ তোমার লস হচ্ছে -2 ইউনিট, ওয়াই ডিরেকশন বরাবর লস হচ্ছে -3 ইউনিট, কিন্তু জেড ডিরেকশন বরাবর আবার গেইন হচ্ছে +5 ইউনিট, তাহলে রুমের ভিতরে ওভারঅল গেইন আর লস কত হবে? 0। 0। যদি দেখা যায় যে রুমের ভিতরে ওভারঅল গেইন আর লস 0 হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি বলবে যে যাহা ঢুকিল তাহাই তো বের হয়ে গেল নাকি? জি স্যার। এখন বলো এই ইকুয়েশন তুমি ফ্লুইডে পেয়েছো কিনা? এই ইকুয়েশনটা তুমি ফ্লুইডে পেয়েছো কিনা? কোন ইকুয়েশনটা সেটা তোমাকে লিখে দেখাচ্ছি। ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা তুমি ফ্লুইড ডাইনামিক্স বা ফ্লুইড মেকানিক্স এ দেখেছো কিনা? এই নামটা শুনেছো কিনা, ইকুয়েশন অফ কন্টিনিউটি? জি স্যার। জি স্যার। এই তো, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি যদি ফলো করে তাহলে কি বোঝায় যে এই বক্সে যাহা ঢুকলো তাহাই বের হয়ে গেল, কিন্তু যদি এটা 0 না হয় 10 হয় তাহলে বলা হবে যে পরিমাণ ঢুকলো তার চেয়ে বেশি বের হলো, মানে গেইন হলো। আর এটা যদি তোমার -10 হয় তাহলে কি হবে? লস হলো। আর এটা যদি টোটাল 0 হয় তাহলে কি গেইন লস কিছু হলো? হলো না। গেইন লস না হলে সেটাকে আমরা কি বলি? ইকুয়েশন অফ কন্টিনিউটি। ফিজিক্যালি একটা এক্সাম্পল দিই।
সেটা হচ্ছে, এটা মনে করে এখন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অস্ট, এই ছোট বক্সটা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিল্ডিংটা। কোনটা? এইটা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিল্ডিংটা, চার কোনো একটা বিল্ডিং। ওকে, এখন তোমাদের ব্যাচে ঢুকলো মনে করো 1000 স্টুডেন্ট, আর তোমরা যখন বের হয়ে গেলে তখন বের হলো মনে করো 1000 ওভারঅল। তোমাদের ব্যাচ হোক বা আগে পরে মিলে 1000 বের। তাহলে তোমাদের ব্যাচে যাহা ঢুকলো তাহাই তো বের হলো নাকি? জি স্যার। তাহলে কি বলবো যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ডাজ ফলো দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি? জি স্যার। ওকে, কিন্তু বাস্তবে কি তা হয়? নো স্যার। বাস্তবে কি ইকুয়েশন অফ কন্টিনিউটি কোনো নেচারে তুমি বলতে পারবে যে জানালা দিয়ে যে বাতাস ঢুকে দরজা দিয়ে একই পরিমাণ বের হয় তোমার রুমে? বাস্তবে কি খালের ভিতর দিয়ে যে পরিমাণ বঙ্গোপসাগর থেকে যে পরিমাণ পানি নদীতে ঢুকে সেই পরিমাণ পানি কি ড্রেন হয়ে বের হয়ে যায়? নো স্যার। বাস্তবে আসলে ইকুয়েশন অফ কন্টিনিউটি সম্ভব না। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি কেন আমরা ব্যবহার করি? এনি আইডিয়া? Any idea? To catch the real world approximately. বাস্তবতাকে মোটামুটি ট্র্যাক করার জন্য আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি ব্যবহার করি। বুঝাতে পারলাম? তুমি আর তোমার ছবি, পাসপোর্ট সাইজের ছবি, দুটা কি একই জিনিস? নো স্যার। তাহলে তুমি কি করছো? তোমাকে রিফ্লেক্ট করছো অ্যাপ্রক্সিমেটলি ইন 2D, এবং অ্যাপ্রক্সিমেটলি কেন অ্যাপ্রক্সিমেটলি? কারণ 5 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যদি ছবি তোলো তাহলে যেই অ্যাপ্রক্সিমেশনটা আসবে সেটা যদি আরেকজন 10 মেগাপিক্সেলের ইয়ে দিয়ে ছবি তোলে তাহলে অ্যাপ্রক্সিমেশনটা কি হবে? বেটার হবে না? জি স্যার। সুতরাং আমরা আসলে বাস্তবতাকে ধরতে পারি না বলে মোটামুটি ধরি অ্যাপ্রক্সিমেটলি। ইকুয়েশন অফ কন্টিনিউটিটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করি। এখন আমরা আসি যে একটা প্রবলেম, যে আমরা দেখি যে আমরা কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ আমরা দেখব ইনকম্প্রেসিবল ফ্লুইড। এনি আইডিয়া অ্যাবাউট দ্য ইনকম্প্রেসিবল ফ্লো? কোন ফ্লোকে ইনকম্প্রেসিবল বলা হয় জানো? কোন ফ্লুইডকে ইনকম্প্রেসিবল ফ্লুইড বলা হয় জানো? যে ফ্লুইডটা ইকুয়েশন অফ কন্টিনিউটি ফলো করে। জানো না এটা তোমরা? জানো এটা? জি স্যার জানি। ওকে, তাহলে আমার এখানে ফ্লুইডের ভেলোসিটিটা কত? yi, দেখো তুমি, yi 0j প্লাস 0k। ওকে, তাহলে আমি এখন এখানে বসিয়ে দিই, দেখো তো কত আসে, 0 আসে কিনা। আসে? ডেল ইউ বাই ডেল এক্স কত হবে বলো? স্যার 0। 0। ডেল ভি বাই ডেল ওয়াই? 0। 0 0 0। তাহলে এই ভেলোসিটিটা, যেই ফ্লুইডের ভেলোসিটি এটা, সেই ফ্লুইডটা কি ইনকম্প্রেসিবল? জি স্যার। ওকে, তাহলে ইনকম্প্রেসিবল হলে বাকি পার্টটা কি বলছে দেখি। দেন শো দ্যাট at time t equals to 0 in the cube whose spaces positions are এত occupy at t is volume 1। এখন তুমি ইনকম্প্রেসিবল হলে তোমার ভলিউম 1। ওকে, তাহলে লস অফ ফ্লুইড তোমাকে the particles that at time t in the cube এত occupy
at t equals to 1 is volume 1. এখন এটা কিভাবে প্রুফ করবে বলো দেখি? The particles at time t equals to 0 in the cube, তার মানে তোমার রুমটা যেটা বাতাসের মধ্যে আছে এবং এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে তোমার yi, বাতাসটার ভেলোসিটি এই পয়েন্টে হচ্ছে yi। এখন সময় যখন শূন্য তখন এই পয়েন্টে তোমার at time t equals to 0 তোমার কি বলা হচ্ছে যে এই পরিমাণ লস হচ্ছে the volume 1, so that the particles at time in the cube whose faces এত 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 occupy at time t equals to 1 the volume 1। তাহলে বলা হচ্ছে t equals to 0 তে t equals to 1 এ ভলিউম 1। তাহলে তোমার এখানে ভলিউম 1। এখন এটা কিভাবে মেজার করবে ভলিউম? তাহলে ভলিউম তো আমরা ফেসেস কিউব দিয়ে যে পরিমাণ ইনকম্প্রেসিবল হলে তাহলে এদিক দিয়ে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি যদি y j হয়, এটা যদি y ডিরেকশনে হয়, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি ফলো করলে এই পয়েন্টেও তো ভেলোসিটি কি হবে? y j তো হবে নাকি? জি স্যার। হ্যাঁ, y j যেহেতু ইকুয়েশন অফ কন্টিনিউটি ফলো করছে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটিকে যদি আমি v প্লাস ডেল ভি বলি, তাহলে আমার এই পয়েন্টে আমার কি হচ্ছে portions of the planes, তার মানে এটা তোমার রুমটা অকুপাই at t equals to 1। তাহলে t equals to 1 এ তাহলে এইখানে ইকুয়েশন অফ কন্টিনিউটি ফলো করতে এখানেও তো একই হবে, কিন্তু এই ভলিউম 1টা কি বলছে? আচ্ছা, এটা আমি নেক্সট কালকে দেখি এটা ক্লিয়ার করে দেবো। এখন আসো কম্প্রেসিবল ফ্লোতে। তো কম্প্রেসিবল ফ্লোতে তুমি টেস্ট করে দেখো, ভি যদি তুমি xi ধরো তাহলে কি এটা 0 হবে কিনা দেখো তো, ইকুয়েশন অফ কন্টিনিউটি ফলো করবে কিনা দেখো তো। ডেল ইউ বাই ডেল এক্স কত হবে বলো? স্যার 1 আসবে। 1 আসবে। হ্যাঁ, এটা 1, এটা 0, এটা 0, তার মানে এটা 0 হচ্ছে না। তাহলে তোমার এই ফ্লুইডটা যার ভেলোসিটি এটা, সেটা কি হবে? ভলিউম 1, সরি, ইকুয়েশন অফ কম্প্রেসিবল ফ্লো। যেটা ইকুয়েশন অফ কন্টিনিউটি ফলো করবে না সেটা কম্প্রেসিবল ফ্লো। তাহলে রেস্ট অফ দ্য পার্টটা যেটা ফিজিক্যালি মেন করছে কালকে দেখি আমি গেল এটা। এখন চলে আসি আমরা কার্লে। তো কার্লে এসে তুমি দেখো যে কার্ল তো এখানে দেখালাম যে কার্ল হচ্ছে এটা। এখন তোমাকে বলা হচ্ছে তাহলে ডাইভারজেন্স আমরা দেখলাম, ডাইভারজেন্সটা দরকার নেই, আমরা এখন কার্লে যাই। তাহলে সার্কুলেশন ক্যালকুলেশন অফ কার্ল। এখন যদি আমি তোমাকে ভি সমান দেই 2y² প্লাস 5xj প্লাস 0k, এখন তুমি কি করবে? এখানে তুমি f1 এর জায়গায় 2y² বসিয়ে দাও, এখানে তুমি 5x বসিয়ে দাও, এটা তুমি 0 বসাও। তারপরে তুমি ডিটারমিনেন্টটা করতে পারবে না, সমান i ইন্টু কত আসবে, এটা মাইনাস এটা কত আসবে বলো তো? স্যার 0 আসবে না? 0 মাইনাস 0, তারপরে মাইনাস জে কত আসবে? মাইনাস জে হচ্ছে এটা মাইনাস এটা, কত আসবে বলো তো? 0 মাইনাস 0। আর তারপরে প্লাস কে হবে এটা মাইনাস এটা, কত হবে বলো তো? 5 মাইনাস 4y নাকি ইন্টু কে নাকি? জি স্যার। ওকে, তাহলে তুমি দেখো
যে আমি যদি এটা দেই তাহলে আমার কার্ল অফ দিস ভেলোসিটি কত আসছে, কার্ল অফ দিস ভেলোসিটি হচ্ছে এটা। হোয়াট ডাজ ইট মিন, এটা কি মিন করছে দেখি। এটা মিন করছে যে তুমি যদি নৌকা নিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে যাচ্ছ, যে বুড়িগঙ্গা নদীতে নৌকা নিয়ে যাচ্ছ, এই পানির ভেলোসিটি হচ্ছে এই ভি, তোমার নৌকা এদিকে যাচ্ছে, কিন্তু এই যে ভেলোসিটিটা যেখানে তুমি নৌকা চালাচ্ছ এখান থেকে কিন্তু একটা রোটেশনাল ভেলোসিটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা কোন দিকে, উপরের দিকে বা নিচের দিকে। ওকে, এটা যদি মাইনাস কে ধরি আমরা তাহলে নিচের দিকে বা উপরের দিকে। তো নদী থেকে তো আর নৌকাটা আকাশের দিকে চলে যেতে পারবে না, তার মানে নিচের দিকে। তাহলে বুড়িগঙ্গায় তুমি এই স্রোতে এই ব্যাগে যদি পানির ব্যাগটা যদি এটা হয় আর তুমি যদি নৌকা বা লঞ্চ দিয়ে যাও, তাহলে এখানে কোথাও না কোথাও রোটেশনাল ভেলোসিটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে রোটেশনাল ভেলোসিটি নদীতে তৈরি হলে কি হয়, ওইখানে কি হয়, নৌকা বা লঞ্চ কি হয়, ডুবে যায় না? জি স্যার। চাঁদপুরে একটা মোহনা আছে না, যে দুই নদীর সংযোগস্থল, বরিশাল যারা যাও তারা কিন্তু এটা ক্রস করে যাও। তাহলে এখানে যদি রোটেশনাল ভেলোসিটি কার্ল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি ওই মুহূর্তে যাওয়া উচিত? না স্যার। না। ওকে, আরেকটা জিনিস দেখো, যখন উড়িষ্যা থেকে ঘূর্ণিঝড় আমফান সুন্দরবনের দিকে ধেয়ে আসছে তখন ওয়েদার আবহাওয়া নিউজ কি বলে, যে সুন্দরবনের বা বঙ্গোপসাগরের উপকূলে একটা টর্নেডো তৈরি, মানে ঘূর্ণি তৈরি হতে পারে, বলে না অনেক সময় উপর দিকে চলে যায় যে ঘূর্ণিটা টর্নেডোতে রূপ নিতে পারে। জি স্যার। ওকে, তার মানে যেই বেগে ঝড়টা আসছে সেখান থেকে যদি তোমার এই দিয়ে যদি দেখা যায় যে এটা নন জিরো, তার মানে ওই ঝড়টা খারাপ ঝড়। ওইখানে তুমি যদি ঘূর্ণিতে পড়ে যাও বা তোমার ঘরটা যদি এখানে পড়ে যায়, সে কি হবে, উপরের দিকে চলে যাবে না? জি স্যার। ওকে, তাহলে টর্নেডো হলে এটা। তারপরে আমরা দেখি যে আরেকটা এক্সাম্পল দেখি এখানে, যে আমাদের এখন দেখি আমরা যে এখানে কি বলছে, ফ্লুইডের ক্ষেত্রে বলছে ভি দ্য ভেলোসিটি অফ দ্য ভেক্টর ইন এ স্টেডি ফ্লুইড ফ্লো ইজ দ্য ফ্লো ইরোটেশনাল। তার মানে এই ভি থেকে কোনো রোটেশনাল তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এখন মনে করো আমি দিলাম এটা, তাহলে আমি লিখি এখানে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আর এখানে আমি লিখি sec x, cosec x, cosec x and 0। তাহলে আমি দেখতে পাচ্ছি I ইন্টু 0 মাইনাস 0 মাইনাস জে ইন্টু 0 মাইনাস 0 প্লাস কে ইন্টু কোসেক কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কোসেক ইন্টু কট নাকি? আর এটা কত হবে, মাইনাস 0। তাহলে এটা কি টোটালটা 0 হচ্ছে? নো স্যার। তাহলে কি বলবে, ইজ দ্য ফ্লো ইরোটেশনাল, কি বলবে, অ্যান্সার কি হবে? স্যার রোটেশনাল। রোটেশনাল, নো দ্য ফ্লো ইজ, তাহলে তোমার অ্যান্সার হবে নো দ্য ফ্লো ইজ রোটেশনাল। রোটেশনাল ইনকম্প্রেসিবল, তাহলে ইনকম্প্রেসিবলের জন্য আমরা টেস্ট করব ডাইভারজেন্স অফ ভি। তাহলে আমরা পাচ্ছি ডেল বাই ডেল এক্স ইন্টু সেক এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু কোসেক এক্স।
প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু 0। তাহলে কি হচ্ছে, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec x ইন্টু 10x, আর বাকিটা তো 0 নাকি? তাহলে কি বলবে, ইজ ইট ইনকম্প্রেসিবল না কম্প্রেসিবল? স্যার ইনকম্প্রেসিবল। না, কম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল হলে কি হয়, ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করতে হতো। জি জি স্যার। কম্প্রেসিবল মানে বাংলা কি বলো তো, কম্প্রেসিবল এর বাংলা কি? দলানো মোচড়ানো ভাব, মোচড়ানো ভাব। মানে বাতাসটা যখন তোমার রুমে ঢুকে সে কি হয়, সে কি ভদ্রলোকের মতো যেই পয়েন্ট দিয়ে ঢুকছে ওই পয়েন্ট বরাবর বের হয়ে যায়, না রুমের ভিতরে একটা মোচড় দেয়, ইয়া করে স্যার মোচড় দেয়। মোচড় দেয়? তাহলে কম্প্রেসিবিলিটি হচ্ছে যেটা দলানো মোচড়ানো ভাব থাকে। ফাইন্ড দ্য স্ট্রিম লাইনস। ওকে, এই স্ট্রিম লাইনটা আমরা যদি কম্প্রেসিবল হতো, ইনকম্প্রেসিবল হতো, সেই ক্ষেত্রে আমরা স্ট্রিম বা ইরোটেশনাল হলে আমরা স্ট্রিম লাইন বের করতে পারতাম। ওকে, রোটেশনাল হলে আমরা স্ট্রিম লাইন বের করতে পারবো না। তাহলে মোটামুটি আমরা দেখলাম, তো স্ট্রিম লাইনটা আমি পরে দেখাবো। আর বাকি এগুলো হচ্ছে যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল রিলেটেড ফর্মুলা। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। এখানে আমরা ফর্মুলা, এখানে এটা এটা 32টা তোমার এই যে যে এটা একটা ফ্লুইডের এর মান কত হলে ইরোটেশনাল হবে, তার মানে তুমি কার্ল অফ ভি সমান 0 ধরবে, ধরে তুমি এর মানটা বের করবে, কারণ ইরোটেশনাল আমরা চাচ্ছি। তাহলে এর মান কত হলে ইরোটেশনাল, এইখান থেকে তুমি এর মানটা পেয়ে যাবে, ক্যালকুলেশনটা করবে এবিসির মান। আর এটা যে যদি এর মান পাওয়ার পরে তারপরে আমরা এই গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার ফাংশন সেটা বের করতে পারবো। তার আগে তোমার এর মানটা, তো তোমাকে আমি আপাতত এর মানটা বের করতে দিচ্ছি, দেন তুমি এই ফাইটা বের করে দেখাবো। তা কালকে আমাকে এর মানটা বের করে দেখাবে, কালকে ক্লাসের শুরুতে। হ্যাঁ, দেন আমি কালকে এখান থেকে শুরু করবো। ওকে জি স্যার। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। কালকে টাইম টেবিলটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। থ্যাংক ইউ। স্যার এখন স্যার আমরা কি অ্যাটেন্ডেন্স দিয়ে আসবো? হ্যাঁ, দিয়ে দাও গুগল ক্লাসরুমে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।